আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সাতক্ষীরায় কলারোয়ায় কন্যা শিশু হত্যা, অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় মেয়ে সন্তান হওয়ায় দেখা দেয় পারিবারিক কলহ। 2 ধাপে 15% বাড়ছে এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত, কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন, এটা কথাটা বোধহয় তাদের কাছ থেকে শোনাটাই ভালো। আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয়, পরবর্তী গভর্নমেন্ট এসে এটা পরিবর্তন করতে পারবে না। মৌলভীবাজারে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে চলছে ভূমি অধিগ্রহণ। মূল্য কম দেওয়ার অভিযোগ স্থানীয়দের, জেলা প্রশাসকের কাছে নারাজিয়া। ফেনীর স্বনামধন্য 5 শিক্ষা প্রতিষ্ঠানে এবার এইচএসসিতে অকৃতকার্য 1000-এর ওপরে। শিক্ষার্থীদের গাফিলতি ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা। শিক্ষক না থাকার যে একটা লিমিটেশন, সেই লিমিটেশনের কারণে অনেক সময় আমরা কিন্তু সবাইকে কিন্তু কি করতে পারি না, একেবারে এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সমানভাবে কিন্তু আমরা কিন্তু নার্সিং করতে পারি। সিলেবাসটা অনেকটা খুব বেশ আপডেট করা আর কি, তো এটাতে তারা অ্যাডজাস্ট করতে গিয়ে অনেক সময় দেখা গেল তারা একটু হতাশাগ্রস্ত হয়ে যায়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের 15% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই অর্থ তারা 2 ধাপে পাবেন। চলতি অর্থ বছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট ভাতা আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। দুপুরে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি। তিনি আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবে, এতে করে শিক্ষার মান বাড়বে। এর আগে গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। বুধবার থেকে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলে জানান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজে। যেটা বলতে চাই, যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সঙ্গে অন্যদের নিয়ে এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই জেলায় জেলায় এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধির দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর স্মারকলিপিও জমা দেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা বলেন, অনশন বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচিতেও দাবি মেনে নেওয়ার আশ্বাস মেলেনি, তাই আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান হামিম গ্রুপের পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে ফরিদপুরে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নায়েবা ইউসুফ চৌধুরী এই সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, 19 অক্টোবর বিএনপির কর্মসূচি চলাকালে হামিম গ্রুপের পরিচালক একে আজাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের নিয়ে উপস্থিত হন। এ সময় তার সাথে থাকা লোকজন বিভিন্ন আপত্তিকর স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং একে আজাদ সহ তার সমর্থকদের অবরুদ্ধ করে রাখে। প্রশাসনের সহায়তায় এবং একে আজাদের ছত্রছায়ায় বিএনপি বিরোধী মহল নির্বিঘ্নে এলাকায় দৌরাত্ম্য সৃষ্টি করেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন নায়েবা ইউসুফ চৌধুরী। 24 পরবর্তী বাংলাদেশে এসে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ফরিদপুরের পুলিশ প্রশাসন এই সকল আওয়ামী লীগ দোষরদের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করছে। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদরের ব্রাহ্মণপাড়া গ্রাম এবং শেরপুর মৌজায় ভূমি অধিগ্রহণ করেছে সরকার, এবং বর্তমান বাজার দরের তুলনায় অধিগ্রহণ করা ভূমির মূল্য কয়েক গুণ কম দেয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এজন্য অধিগ্রহণ করা ভূমির নির্ধারিত মূল্যে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা।
4 লেন মহাসড়ক নির্মাণে কর্তৃপক্ষের জোর প্রস্তুতি। প্রকল্প এলাকায় নামানো হয়েছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতি। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলমান। তবে জমির মালিকদের অভিযোগ, চলতি বাজার মূল্যের চেয়ে কম দামে জমি ক্রয় করছে সরকার। এতে হতাশ ভূমি মালিকরা। 20 থেকে 21 লক্ষ টাকা বিক্রি হয়, এটার মানে অজস্র দলিল আছে, ডান বামে যে বিক্রি হচ্ছে, তার মানে আমরাও তো এর ভিতরে। এখন আমাদেরকে দেওয়া হচ্ছে তবে 3-4 ভাগের 1 ভাগ, 5 লক্ষ টাকা। মানুষের ক্রয়কৃত জায়গাকে আরও 3 গুণ দেওয়ার কথা বলে 3 গুণ আরও কম দেওয়ার যে পায়তারানা এবং পরিকল্পনা, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জেলা প্রশাসন সম্প্রতি ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য 8 ধারা নোটিশ দিয়েছে, কিন্তু জমির ন্যায্য মূল্যের দাবিতে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা। অ্যাপ্লিকেশন দাখিল করছি যাতে আমাদের ন্যায্য মূল্য দেওয়া হয়, কিন্তু অদ্যাবধি কিছুদিন পূর্বে 8 নম্বর নোটিশে দেখে আমরা জানতে পারলাম যে আমাদের উপযুক্ত মূল্য দেওয়া হয়নি। ছোট ছোট জায়গা যারা অবস্থান করছেন 100-200 জায়গা, এরা আসলে রাস্তার নামে জীব। কারো 100 বছরের, কারো 200 বছরের পুরাতন, সেই স্মৃতিটুকুরা দিয়ে দিবে স্বইচ্ছায়, হাসি মুখে। আমরা অতীতেও দিয়েছি, বর্তমানেও দিতে আমরা প্রস্তুত, কিন্তু আমাদের ন্যায্য দাবিটুকু থেকে তো আমরা বঞ্চিত হতে পারি না। জেলা প্রশাসক জানান, সাব রেজিস্ট্রার অফিস অধিগ্রহণকৃত এলাকায় সাম্প্রতিক সময়ে জমির রেজিস্ট্রি দলিলগুলো পর্যালোচনার পর মূল্য নির্ধারণ করে। রাজস্ব ফাঁকি দিয়ে ব্রাহ্মণ গ্রাম আর শেরপুর মৌজার লোকজন কম মূল্যে দলিল রেজিস্ট্রি করায় এমন হতে পারে বলেও মনে করেন তিনি। ওখানে যে রেট ধরা হয়েছে সেই রেটের আপত্তি নিয়ে ওখানকার সাধারণ মানুষ একটা আপত্তি দিছে। আমাদের এখানে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আমরা এখানে তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দিছি। তিনি সরেজমিনে দেখে প্রতিবেদন দেবেন, আমরা প্রতিবেদনটা দেখব, দেখে পরবর্তী করণীয় কি সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। 98 জন ভূমি মালিক সহ ভূমির সুবিধাভোগী ব্যবসায়ী হচ্ছেন প্রায় 300 জন। ক্ষতিগ্রস্তের তালিকায় থাকা এসব মানুষ নেমেছেন আন্দোলনে। সম্প্রতি মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন তারা। চুয়াডাঙ্গা সদরে বিষাক্ত স্পিরিট পানে মারা যাওয়া 4 ব্যক্তির মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল থেকে শঙ্করচন্দ্র এলাকায় মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিবেদন পাওয়ার পর আদালতে দাখিল করা হবে। গত 11 ও 12 অক্টোবর শঙ্করপাশা গ্রামে বিষাক্ত স্পিরিট পানে 6 জনের মৃত্যু হয়। 2 জনের মরদেহ থেকে অ্যালকোহলিক পয়জনের প্রমাণ পাওয়া যায়, আর বাকি 4 জনকে ময়নাতদন্তের আগেই দাফন করে পরিবার। অধিকতর তদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে 4 জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। একের পর এক কন্যা সন্তানের জন্ম হওয়ায় 5 দিন বয়সী সন্তানকে খালের পানিতে ফেলে হত্যা করেছে পাষণ্ড মা। এই নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়। ঘটনাকে বর্বর যুগের সাথে তুলনা করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর। অপরাধীর শাস্তি চায় গ্রামবাসী। হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইব্রাহিম খলিল ও শারমিন আক্তার দম্পতির 2 কন্যা সন্তানের পর জন্ম নেয় আরেক কন্যা। এ নিয়ে পরিবারের মাঝে দেখা দেয় অসন্তোষ। ক্ষুব্ধ হয়ে সবার অজান্তে 5 দিনের কন্যাকে বাড়ির পাশে খালে কচুরিপনায় ফেলে দেয় মা। শিশুটি চুরি হয়েছে বলেও প্রচার করেন তিনি।